আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গ্যাবার্ডের বক্তব্যকে গুরুতর বলে আখ্যা দেন। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বিলাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিবাদ উত্থানের অভিযোগ তোলেন তিনি, যাকে ভিত্তিহীন বলছে বাংলাদেশ সরকার। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মার্কিন গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঢাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কের প্রভাব পড়বে না। ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টাররা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে। আলাদা অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছে তা সেই মাত্রায় নেই। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সেই মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। মাজারে হামলার ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। গত কয়েকদিন যাবত সম্মান বাঁচাতে চাইলে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগ ছাড়া সবাই আছে সরকারের সাথে। সময় ক্ষেপণ না করে শক্ত হাতে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে একটি মহল সময় ক্ষেপণের চেষ্টায় ব্যস্ত, তাতে করে জটিলতা বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার পেলে পরে জনগণ যে গত 16 বছর যাবৎ ভোটের থেকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। প্রথম হলো জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যত বড়ই স্বৈরাচার হোক না কেন, ভোটাধিকার হরণ করলে জনগণ তাকে উৎখাত করতে পারে, তার প্রমাণ জনগণ দিয়েছে বলেও জানান ডক্টর মোশাররফ। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, ফ্যাসিস্টদের রুখতে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। দল হবে, কিংস পার্টি হবে, আরো নতুন দল হবে, হোক, কিচ্ছু আসে যায় না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দরকার আপনি 18 কোটি মানুষের সরকার, বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু প্রয়োজন। জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন দল হবে, কিংস পার্টি হবে, তাতে বিএনপির কিছুই যায় আসে না, সকল সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমে বলেও জানান তিনি। আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আগামী 15 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ।
তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান রাশেদ খান। 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন আগামী বৃহস্পতিবার বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনার সময়সূচি রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সব দলের সঙ্গে আলাদা আলোচনা শেষে দলগুলোকে একসঙ্গে নিয়ে আরেক দফা আলোচনা হবে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও বোন শেখ রেহানা সহ তাদের প্রতিষ্ঠানের 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব অ্যাকাউন্টে আছে প্রায় 395 কোটি টাকা। সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের 163টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেট বোর্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের শুনানিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের তথ্য বলছে তাদের 31টি ব্যাংক অ্যাকাউন্টে 394 কোটি 60,72,805 টাকা রয়েছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর আগে গত 11ই মার্চ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত। দুদকের আবেদনে শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের 163টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব অ্যাকাউন্টে 386 কোটি টাকা জমা করেন তিনি। এর মধ্যে 379 কোটি টাকা উত্তোলনের পর এখন 8 কোটি 76 লাখ টাকা রয়েছে। নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এছাড়া ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। গত 16ই মার্চ দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের 27টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও রাশিদুজ্জামানের দ্বৈত বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী আমলের আইন অনুসারে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন 10 মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই গণবিজ্ঞপ্তি বাংলাদেশের নতুন বন্দোবস্ত ও সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। 7 বছর আগে ঢাকার দোহারে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে জিয়াউর রহমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। 2018 সালের 21 অক্টোবর কিশোরীকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়। আসামি জিয়াউর রহমান বরগুনায় ধর্ষণের পর মামলা করায় পিতা হত্যার শিকার হওয়ায় 14 বছরের শিশু ও তার পরিবার এবং মাগুরায় আসিয়ার বড় বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে ব্যারিস্টার ABM হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহাসিবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ। বরগুনার ভুক্তভোগীর দেখভালে সমাজ সেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা নিয়োগেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের শিকার শিশুর নাম, ছবি ও ভিডিও প্রকাশ না করার যে বাধ্যবাধকতা রয়েছে সেটা মেনে চলার ব্যাপারে জনসচেতনতা তৈরির নির্দেশনাও দিয়েছে আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা সহ নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এদিকে প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে গ্রেপ্তার 6 জনকে 2টি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী জানান, আরসা প্রধান আতাউল্লাহ হত্যা সহ বেশ কয়েকটি মামলার আসামি। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় গোপন বৈঠকের সময় একটি বহুতল ভবনে সোমবার ভোরে অভিযান চালিয়ে আরসা প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। আসামিরা নাশকতার জন্য ওই এলাকায় গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে 21,39,000 টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে 6 আসামিকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেপ্তার বাকি 4 জন নারী ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, আসামিরা প্রত্যেকেই অনুপ্রবেশকারী। নাশকতার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে তারা। বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন, তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরসা নেতা আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ও বান্দরবনের নাইখংছড়ি তুমুব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলার আসামিও। সাদিয়া কানিজ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। উত্তরাঞ্চলের 23 জেলায় উন্মুক্ত হচ্ছে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। এই শুভ সূচনায় জড়ো হয় হাজারো মানুষ। অনুষ্ঠানে রেল সচিব জানান, যমুনা রেল সেতু যাত্রী সার্ক কানেক্টিভিটি বাড়াবে। আশিকুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। ডাবল ট্র্যাকের রেল লাইনের সেতুটি যাতায়াত শুরু করলো সিঙ্গেল ট্র্যাকে। উন্মোচিত হলো যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। যমুনা নদীর উপর অত্যাধুনিক রেল সেতুটি বাঙালির দৃশ্যমান গৌরব। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকার। মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। জাপানি প্রযুক্তিতে তৈরি সেতুর ডেকের নিচে আছে গ্যাস পাইপ ও বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেতু নির্মাণে তাই বেশ খুশি উত্তরবঙ্গের 23 জেলার যাত্রীরা। নতুন একটা সৌন্দর্য তৈরি হলো, ব্রিজটা দেখার জন্য খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। আমাদের এলাকায় এত সুন্দর একটা ব্রিজ হলো, আমাদের অনেক ভালো লাগতেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব এলাকায় যাতায়াতে খুব সুযোগ সুবিধা হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, মালামাল পার করতে পারবে, নিয়ে আসতে পারবে উত্তরবঙ্গ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব বলেন, নতুন পথে শিডিউলে কোনো পরিবর্তন হবে না। ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতেও আমরা ট্রেন চালাতে পারবো। রেলের শিডিউলে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি, রেলের শিডিউল যেরকম থাকবে, তবে এই জন্য রানিং টাইম কমবে। আপনারা বুঝতেই পারছেন যে আগে যেটি 20 মিনিট লাগতো যমুনা বহুমুখী সেতু রেল লিঙ্ক দিয়ে ক্রস করতে, এখন 3 মিনিট লাগবে। কাজে এই সময়টা এখানে কিছুটা সময়ের পরিবর্তন আসবে। রেলের কোচ ও প্রকল্পে নতুন মাত্রা যোগ হবে বলেও জানান রেল সচিব। অগ্রাধিকার বিবেচনাতে আমরা আসলে প্রকল্প গ্রহণ করি। আশিকুল আলম, সায়দাবাদ রেল স্টেশন, সিরাজগঞ্জ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ফেরে জাতীয় দল। প্রাথমিক দলে থাকা ইতালিয়ান সিরি ডি লিগে খেলায় বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল বাংলাদেশে ফেরেননি। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, সৌদি থেকেই ইতালি ফিরে গেছেন ফাহমিদুল। এদিকে রাতে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। বুধবার দলের সঙ্গে অনুশীলন সেশনে থাকবেন তিনি। আগামী 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সৌদিতে দারুণ অনুশীলন হয়েছে, 12টি সেশন করেছি সেখানে। ফুটবলাররা দারুণ পরিশ্রম করেছে। এখন আমরা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। হামজা আমাদের দলের শক্তি বাড়াবে। আমরা ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামব। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।